সোহানা ম্যাডাম একটু আসছি। হ্যাঁ আমি বললাম তো খাবেন না, আমি জানি আপনি খাবেন না। হ্যাঁ আমি জানি এখন হয়তো আপনার আমার উপর খুব রাগ হবে, পারলে দুটো বাজে কথাও শুনিয়ে দেবেন, তারপরেও আমি খাবারটা নিয়ে এসেছি। কি করব বলুন, বাড়ির সবাই খেয়ে নিয়েছে আর আপনি না খেয়ে থাকবেন, এভাবে একা একা ঘরের মধ্যে বসে থাকবেন, সেটা ভালো দেখায়? আচ্ছা ঠিক আছে, পুরো খাবারটা খেতে হবে না, একটু খেয়ে নিন, যেটুকু ইচ্ছা হয় সেটুকু খান। এই খাবারগুলো আমি বানাইনি সোহানা ম্যাডাম, এটা তো ভিকি স্যার ওই রেস্টুরেন্ট থেকে আনিয়েছেন। কি করব বলুন, আমি তো রান্না করেছিলাম, আবিরা তো সেই রান্নার মধ্যে নুন ঝাল মিশিয়ে দিয়েছে। আমাকে সবার সামনে ছোট করতে গিয়ে বেচারি এখন নিজেই ঘরে বসে কান্নাকাটি করছে। এটা ঠিক বলুন তো সোহানা ম্যাডাম? আর অন্যের উপর অভিমান করে না খেয়ে থাকাটাও কিন্তু ঠিক না, যেটা এখন আপনি করছেন। আরে বাবা, খালি পেটে কারোর মাথা কাজ করে নাকি? পেট ঠান্ডা তো মাথাও ঠান্ডা। এই শোনো, তুমি না আমাকে একদম জ্ঞান দিতে আসবে না। আরে আমার জীবনে কি আর অন্য কোনো কাজ নেই নাকি যে আমি আপনাকে জ্ঞান দিতে আসবো? আমি তো শুধু বলছি যে খাবারটা খেয়ে নিন। দেখেছেন তো আপনি কিরকম ভুল দিকে তাক করে দিলেন। হ্যাঁ, ধপ করে আমার ওপর রাগ দেখিয়ে দিলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ না হয় পরে দেখাবেন, আগে খেয়ে নিন, তারপর আবার রাগ দেখাবেন, কেমন? সোহানা ম্যাডাম শুনুন না, বলছি আমার কাছে না রাজদীপ্তার নাম্বার আছে। তো না মানে রাজদীপ্তার সাথে তো আমার মাঝে মাঝে কথা হয়, আপনারাও জানেন। সেটা হতেই হবে, নাহলে আমাদের এগেইনস্টে তোমরা দুজনে মিলে কি করে প্ল্যানটা করবে শুনি। বলছি কি সোহানা ম্যাডাম, এখনো যদি আপনাদের মধ্যে কিছু বেঁচে থাকে, না মানে ওই মানুষটার উপর যদি খুব রাগে অভিমানে ভেতরে একটা যন্ত্রণা, একটা কান্না গুমড়ে ওঠে, তাহলে কিন্তু আপনি আমার কাছ থেকে নাম্বার নিয়ে ফোন করতে পারেন। আমি তোমার থেকে রাজদীপের নাম্বার চাইবো, ওর সাথে কথা বলবো বলে? মানে তুমি এটা ভাবলে কি করে? আপনি ওকে ভেবেছিলেন সোহানা ম্যাডাম যে রাজদীপদা এসে আপনাকে রং মাখাবে, তাও আবার বাড়িতে এসে? আমি তো শুনলাম রাজদীপদার সাথে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে নাকি আপনি কোনোদিনও কারোর হাত থেকে রং মাখেননি, এমনকি যে ভিকি স্যারকে আপনি এতটা ভালোবাসেন তার হাত থেকেও না। কেন সোহানা ম্যাডাম এই শূন্য মুখটা নিয়ে কার জন্য অপেক্ষা করছিলেন? যদি রাজদীপদা এসে আপনাকে রং মাখায় সেই জন্য? আর সেটাই হয়েছে, তাই আপনার মনের ভেতরটা উথাল পাতাল হয়ে গেছে আর আপনি ছুটে চলে গেছেন রাজদীপদার বাড়িতে। আমি ওর বাড়িতে গেছিলাম ওকে শাসাবো বলে, আর আমি ওকে শাসিয়ে এসেছি। চাইলে না আমি ওকে আজকে পুলিশে দিতে পারতাম। তাহলে দিলেন না কেন সোহানা ম্যাডাম? আপনার মা মেজকা সবাই তো সেটাই চেয়েছিল, সেটা হতে দিলেন না কেন? আর সব থেকে বড় কথা, রাজদীপদা যখন আপনার ঘরে এসেছিলেন আপনি তো তখনই চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করতে পারতেন, সেটাই বা কেন করলেন না? কেন মাখাতে দিলেন রাজদীপদাকে রং? সোহানা ম্যাডাম মনের সত্যিটাকে না দয়া করে এভাবে অস্বীকার করবেন না। দেখুন এই ভুল বোঝাবুঝিটা কিন্তু এখনো পর্যন্ত আপনাদের জীবনটাকে গিলে ফেলেনি। একবার চেষ্টা করে দেখুন না, একবার কথা বলে দেখুন, যদি যদি সবটা মেটানো যায়। দেখুন আপনি যাকে ভালোবাসেন তুমি না ওর হয়ে প্লিজ ওকালতি করো না। আমি কারোর হয়ে ওকালতি করতে আসি, আমি শুধু আপনার সামনে একটা আয়না ধরতে এসেছি যাতে আপনি আপনার মনটাকে দেখতে পান। কি করছে এখানে ইন্দিরা? তোমার ঘরে মামা আবার দিতে এসেছিল? তুমি জানো আজকে কি হয়েছে? আবিরাকে বিশ্রীভাবে অপমান করেছে ইন্দিরা সবার সামনে। তুমি ইমিডিয়েটলি বৌদি আর ভিকিকে ডাকো, আমাদের চারজনের মধ্যে কথা বলতে হবে।
আমি তো বুঝতে পারছি না ওর মাথায় কি চলছে, উইকি কি প্ল্যান নিয়ে ভাবছে। আচ্ছা ও কি আদৌ আমাদের প্ল্যানের সঙ্গে রয়েছে, নাকি বউকে সাপোর্ট করতে গিয়ে একদিন আমাদের বিট্রে করে দেবে? আমি নো ক্লু। আর সবটা ক্লিয়ার হওয়া না অবধি এই খেলা আমি একটা দানও খেলবো না। আর যদি সেরকমই বুঝি, then I am out of this game. নিন নিন, খেয়ে নিন। না মানে মা অন্নপূর্ণার মতো সবাইকে খাইয়ে তো দিলেন, কিন্তু আপনি যে নিজে খাননি সেটা আমি বুঝতে পেরেছি। না মানে আপনি কি ভেবেছিলেন যে আমি বুঝতে পারবো না আপনি খাননি? কিচেনে গেছিলাম, দেখলাম খাবারের প্যাকেটগুলো খালি, তার মানে আপনি কি খেলেন? হাওয়া। মানে আপনার সহ্য শক্তি তো ফ্যান্টাস্টিক, কাউকে টেরও পেতে দেননি যে আপনি খাননি। সারা রাত কি আপনি না খেয়ে কাটাবেন? আমার অভ্যেস আছে। সে জানি আপনার অভ্যেস আছে, কেউ শুনুন, আমি সেটা অ্যালাউ করতে পারবো না। তাই আমি ভাবলাম যে কি করি, এত রাতে কি আবার অর্ডার দিয়ে খাবার আনাবো? তারপরে ফ্রিজে গিয়ে দেখলাম পান্তা ভাত আছে, সেটাই একটু গার্নিশ করে ঠিকভাবে প্রেজেন্ট করে আপনার কাছে নিয়ে চলে আসলাম। বাবা, পান্তা ভাত বানাতে আবার বিরাট চারিজুড়ি লাগে নাকি? ও তো এমনি বানানো যায়। হ্যাঁ মানে আমি শুধু দেখতে চাই যে আপনি কিভাবে পান্তা ভাত খান। দা ভাই। হ্যাঁ বল। জিম্মা দি ভাই তোকে ডাকছে, বললো আর্জেন্ট। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। বুঝলাম আপনি খেয়ে শুয়ে পড়বেন, আজ আপনার অনেকটাই ধকল গেছে। আসি। হ্যাঁ মামা বলো। অনেকদিন তো তোর খবর নেওয়া হয়নি, তাই একটু দোলের দিনে ফোন করলাম। আচ্ছা ওখানে কি হলো বলতো? এখানে খুব মজা হচ্ছে জানো তো, সবাই মিলে হই হই করে দোল খেলেছি, আর তারপর তো সবাই মিলে অনেক খাওয়া দাওয়া করেছি। বাহ, তোর গলা শুনে মনে হচ্ছে ও বাড়িতে খুব আনন্দে আছিস। আনন্দে? ঠিকই বলেছ, আনন্দেই আছে, কিন্তু এই আনন্দ যে কতদিন আমার জীবনে টিকবে কে জানে। আর এই আনন্দের মূল্য যে আমাকে ঠিক কোন যন্ত্রণা দিয়ে চোকাতে হবে সেটাও জানি না গো বড় মামা। তোকে একটা কথা জিজ্ঞেস করি, ভিকি বাবু তোর সঙ্গে এখন ভালো ব্যবহার করছেন তো নাকি? জানো তো বড় মামা, ভিকি স্যার না অনেকটা পাল্টে গেছেন, আর আমার বিশ্বাস উনি আস্তে আস্তে পুরোটা বদলে যাবেন। আর উনি যদি সত্যি সত্যি বদলে যাবেন না, সেদিন আমার খুব আনন্দ হবে, খুব। জানিস রে মা, সেদিন আলমারি গোছাতে গিয়ে তোর আগের বিয়ের শাড়িটা খুঁজে পেলাম। শাড়িটা পোকায় কেটে ফেলেছে। প্রথম দিকে মনটা একটু ভারাক্রান্ত হয়েছিল, কিন্তু পরে ভাবলাম ভগবান যা করে ভালোর জন্যই করে। এই দেখ না, তোর কত ভালো বাড়িতে বিয়ে হয়েছে, ও বাড়ির সবাই তোকে কত ভালোবাসে। আর যারা তোকে একটু অপছন্দ করে, আমি নিশ্চিত যে তাদের সবার একদিন মন জয় করবি তুই। এখন রাখি রে মা, পরে আবার ফোন করবো। ভালো থাকিস মা, সুখী হ। আপনাকে না বইয়ের সাজে খুব ভালো লাগছে। ভিকি স্যারের বন্ধু কেন বললেন যে উনি আমাকে কনের সাজে দেখেছে? তবে কি আমার বিয়ের দিনে ভিকি স্যারের বন্ধু ওখানে গিয়েছিল?